এই সময়ের সব থেকে বড় খবর, ইরান আমেরিকার যুদ্ধ কি থামতে চলেছে? আর যদি তা থামে, তাহলে সেই প্রক্রিয়ায় কি বড় ভূমিকা নিতে পারে পাকিস্তান? পাকিস্তানকে কে এই কাজ করার দায়িত্ব দিল, আর কেনই বা তা দেওয়া হলো? এই কাজ করার কি কি কারণে পাকিস্তানের পক্ষে সুবিধাজনক, আর কি কি অসুবিধা আছে তাদের? এই কাজ সফলভাবে করতে পারলে বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের গুরুত্ব কতটা বাড়বে? এই সমস্ত বিষয় আজকের এই এপিসোডে খুব সহজ ভাষায় বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে খবরটা বলি, তারপরে এর বিশ্লেষণে আসব। মাত্র কয়েক ঘন্টা আগেই বিবিসি জানিয়েছে, ইরান যুদ্ধে পাকিস্তান নিজেকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির ট্রাম্পের সঙ্গে এ ব্যাপারে সরাসরি যোগাযোগ করেছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হতে পারেন। কিন্তু পাকিস্তান কেন এই ভূমিকায় আসছে, তার প্রধান কারণগুলো এবার একে একে বিশ্লেষণ করব। 1. পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্ক, তাদের মধ্যে সীমান্ত নিয়েও সম্পর্ক রয়েছে। এছাড়া শিয়া সুন্নি ভারসাম্য এবং গ্যাস পাইপলাইন প্রকল্পের মতো অর্থনৈতিক সহযোগিতার নিদর্শনও রয়েছে দুদেশের মধ্যে। 2. পাকিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে আমেরিকারও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাম্পের সঙ্গে জেনারেল আসিফ মুনিরের ওয়ার্ম রিলেশনশিপ রয়েছে। ভারত পাকিস্তানের সংঘর্ষের পরে তারা একসঙ্গে লাঞ্চও করেছেন। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্যে মুনির তদবিরও করেছেন। এছাড়া আফগানিস্তান ইরান ইস্যুতেও আমেরিকার উপর পাকিস্তানের নির্ভরশীলতা রয়েছে। তাছাড়া চীন রাশিয়ার সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক এখন আগের চেয়ে অনেকটা ভালো। বিশেষ করে চীনের আন্তর্জাতিক রাস্তা তৈরি সহ অনেক কাজেই পাকিস্তান সক্রিয়ভাবে সহযোগিতা করছে। রাশিয়াও সম্প্রতি পাকিস্তানকে সস্তায় তেল দেবে বলে জানিয়েছে। এইসব সম্পর্কের ফলে তাদের কাছে সব পক্ষের আস্থা পেতে অনেকটা সুবিধা হবে। 3. নিরপেক্ষতার প্রশ্নেও পাকিস্তান অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে আছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এর একটা বড় কারণ, পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। সৌদি এবং ইরানের মধ্যস্থতায় তারা সফল হয়েছিল। তুরস্ক, মিশর এবং কাতারের সঙ্গে সমন্বয় করে তারা একটা ব্যাক চ্যানেল চালাচ্ছে বলেও কূটনীতিকরা মনে করছেন। তারা মনে করছেন পাকিস্তানই এখন এই যুদ্ধ মেটানোর জন্যে সব থেকে উপযুক্ত মধ্যস্থতাকারী। তবে এই মধ্যস্থতা পাকিস্তানের কাছে একটা বড় চ্যালেঞ্জও। ইরান যদি পাকিস্তানকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পুতুল বলে দেখে, তাহলে তাদের এই আলোচনায় আস্থা কমবে। আবার উল্টো দিকে এতে তাদের একটা বড় লাভের সম্ভাবনাও আছে। কূটনীতিকরা বলছেন, এই মধ্যস্থতায় কৌশলগত বড় লাভ হতে পারে পাকিস্তানের। যুদ্ধ থামলে পাকিস্তানের অর্থনীতি, বিশেষ করে তেল আমদানির ক্ষেত্রে এর একটা বড় প্রভাব পড়বে। ইরানের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হতে পারে। এছাড়া সফলভাবে এই কাজ করতে পারলে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের মর্যাদাও অনেকটা বাড়বে। এই কাজে হঠাৎই পাকিস্তানের এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে রয়েছে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থাও। সেটা জানলে পুরো পরিস্থিতিটা স্পষ্ট হয়ে যাবে। ইরান যুদ্ধে ট্রাম্পের অবস্থাটা এখন ঠিক কী রকম? প্রথমত জনমত। সাম্প্রতিক সিবিএস এবং রয়টার্সের সমীক্ষায় দেখা গেছে, আমেরিকানদের মধ্যে 53 থেকে 59% মানুষ ইরানের উপরে ট্রাম্পের এই আক্রমণের বিরোধী। 56% মানুষ মনে করেন এই যুদ্ধ করা হচ্ছে ইসরায়েলের উপকার করার জন্যে, আমেরিকার জন্য নয়। এর মধ্যে এই যুদ্ধে $800 মিলিয়ন বেশি খরচা হয়ে গেছে। যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে আমেরিকার সেনাদের মৃত্যু যেমন বাড়বে, তেমন তেলের দামও বাড়বে। এবছরে ট্রাম্পকে মুখোমুখি হতে হবে অন্তর্বর্তী নির্বাচনের, আর এই পরিস্থিতি তার পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে।
দ্বিতীয়ত অর্থনৈতিক চাপ। হরমুজ বন্ধের কারণে তেলের দাম বেড়েছে, স্টক মার্কেট পড়েছে। সৌদি, ইউএই সহ গালফ দেশগুলি যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের উপর প্রবল চাপ সৃষ্টি করেছে, কারণ তাদের অর্থনীতি এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের নিজের ঘোষণাতেও এখন শেয়ার বাজারকে শান্ত করার চেষ্টা স্পষ্ট দেখা যাচ্ছে। তৃতীয়ত আন্তর্জাতিক চাপ। চীন এবং রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে, আর ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স সহ সমস্ত বড় শক্তি এই যুদ্ধের বিরোধিতা করছে। ট্রাম্পের নিজস্ব প্রশাসনের জো কেন্টের মতো শীর্ষকর্তারা এর বিরোধিতা করে ইস্তফা দিয়েছেন। এতে মারাত্মক ধাক্কা খেয়েছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি। যদিও ট্রাম্প মুখে এখনো বারবার ইরান ইজ ফিনিশড বলে দাবি করে চলেছেন, কিন্তু আমেরিকায় একটা বড় প্রশ্ন উঠেছে, তাহলে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কি অর্থ আছে? আমেরিকার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধ কেন হচ্ছে? এর শেষ কোথায়? আমাদের ট্যাক্সের টাকা কেন খরচ করা হচ্ছে এই যুদ্ধে? ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভও শুরু হয়েছে। ট্রাম্পের বিরোধীরা বলছেন এই যুদ্ধের সিদ্ধান্তটাই ভুল ছিল, এতে আমেরিকার কোনো লাভ নেই। তবে আমেরিকার ভেতরেই নয়, বাইরেও চাপ বাড়ছে। ইউরোপ চাইছে যুদ্ধ থামুক, চীন কূটনৈতিকভাবে শান্তির পক্ষে, কারণ তারা শুধু তাদের ব্যবসা বাড়াতে চায় নিজেদের মুদ্রা ইউয়ানকে আরও শক্তিশালী করতে। আমেরিকা দুর্বল হলে তাদের সব থেকে বেশি লাভ। তাইওয়ান ইস্যুতেও তারা তখন আরেক ধাপ এগিয়ে থাকবে। রাশিয়া পরিস্থিতি নজরে রাখছে, তাদের তেল বিক্রিও বাড়ছে। এখন ট্রাম্পের সামনে সব থেকে বড় রাজনৈতিক সংকটটি হলো, যদি তিনি এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যান তাহলে ঘরে ও বাইরে সমালোচনা আরও বাড়বে, আর যদি যুদ্ধ থামান তাহলে তাকে দুর্বল বলে প্রতিপন্ন করা হতে পারে। এই অবস্থা থেকে ট্রাম্পকে বের করে আনতে পারেন পাকিস্তানের আসিফ মুনির এবং শাহবাজ শরীফরা, আর তাই ট্রাম্প তাদের এই কাজ করতে বলেছেন বলে কূটনীতিকদের একাংশের মত। কিন্তু ইরান কি ট্রাম্পের শর্ত মেনে নেবে? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তারা কি ট্রাম্পের চালে পা দিয়ে নিজেদের 3টি শর্তের ব্যাপারে কিছুটা নমনীয় হবে, নাকি ট্রাম্পকেই ঘুরিয়ে মেনে নিতে হবে ইরানের ওই সমস্ত কড়া শর্তগুলো? কারণ সামরিক যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত ইরানই এগিয়ে রয়েছে, আর ইরানের দাবি মেনে নিলে তো নাক কাটা যাবে ট্রাম্পের। ইরানের দাবিগুলো কি? ইরানের দাবিগুলো হলো নিরাপত্তার গ্যারান্টি, অর্থাৎ ভবিষ্যতে আর কোনো আক্রমণ নয়, আর দ্বিতীয়ত যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া, এবং তৃতীয়ত হরমুজ প্রণালীর উপর আইনি নিয়ন্ত্রণ এবং ব্যালিস্টিক মিসাইলের উপর কোনো সীমাবদ্ধতা নয়। আর আমেরিকার অবস্থান হলো শূন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট, মিসাইলের সীমাবদ্ধতা এবং হিজবুল্লাহ হুথিদের মতো প্রক্সি গ্রুপ থেকে সমর্থন তুলে নেওয়া এবং হরমুজকে অবিলম্বে খুলে দেওয়া। অর্থাৎ দুপক্ষের দাবির মধ্যে এখন দূরত্ব বিশাল। পাকিস্তানের পক্ষে কি এই জট খোলা সম্ভব? আর সবশেষে বড় প্রশ্নটা কিন্তু নেতানিয়াহুকে নিয়ে। আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনায় ইসরায়েলের অবস্থাটা ঠিক কী হবে? ট্রাম্প কি নিজেকে বাঁচাতে এখন নেতানিয়াহুকে ত্যাগ করতে পারেন? আর সেরকম হলে নেতানিয়াহুর অবস্থাটা ঠিক কীরকম দাঁড়াবে? না ঘরকা না ঘাটকা। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।